৯ নম্বর পর্বের শেষে আমরা দেখেছিলাম লি যখন ববির অফিসে ঢুকে সব গোপন তথ্য কপি করছিল, ঠিক তখনই সেখানে ববির লোকজন তাকে ধরে ফেলে। তারা লির পেটে ছুরি চালিয়ে দেয়, কিন্তু একদম শেষ মুহূর্তে রশি এসে লির প্রাণটা বাঁচিয়ে দেয়। এরপর লিফটে যখন তাদের দেখা হয়, তারা একে অপরকে দেখে ভীষণ অবাক হয়ে যায়। ১০ম পর্বের শুরুতে দেখা যায় লি আর রশি লিফট দিয়ে নিচে নামতে পারছে না, কারণ ববি ইতোমধ্যেই তার সমস্ত সিকিউরিটি গার্ডদের অ্যালার্ট করে দিয়েছে যাতে কেউ বিল্ডিং থেকে বের হতে না পারে। জীবন বাঁচাতে তারা সিঁড়ি দিয়ে দোতলার দিকে পালাতে শুরু করে, কিন্তু সেখানেও ববির লোকজন এসে হাজির হয়। কোনো উপায় না দেখে তারা নিজেদেরকে একটা রুমে লক করে ফেলে। বাইরে থেকে ববির লোকেরা যখন দরজা ভাঙার চেষ্টা করছিল, তখন লি পুরোপুরি আশা হারিয়ে ফেলে। সে রশিকে বলে, আমাদের বাঁচার আর কোনো রাস্তা নেই, এটা 3rd ফ্লোর, এখান থেকে লাফ দেওয়া অসম্ভব। কিন্তু রশি তো হার মানার পাত্রী নয়। সে জানালার গ্রিল লক্ষ্য করে এবং এক জোরালো লাথি মেরে সে গ্রিল ভেঙে নিচে লাফ দেয়। কিছুক্ষণ পর ববির দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে এবং দেখতে পায় জানালা ভাঙা এবং রুম ফাঁকা। ববির এক অ্যাসিস্ট্যান্ট ঘাবড়ে গিয়ে বলে, বস এখন আমরা কি করব? ববি রেগে গিয়ে বলে ওঠে, আমার মাথার উপর উঠে নাচবে নাকি? যাও ওই দুজনকে ধরে আনো। ববির নির্দেশে তারা জানালা দিয়ে নিচে লাফ দেয় এবং বাকিদের বলা হয় সিঁড়ি বেয়ে নিচে গিয়ে সব এক্সিট লক করে দিতে। ববি যখন রুম থেকে বের হতে যাবে, হঠাৎ তার মনে একটা খটকা লাগে। সে ভাবে এরা কি আসলে জানালা দিয়ে নিচে লাফ দিয়েছে নাকি বাথরুমে লুকিয়ে আছে। আসলে লি আর রশি কিন্তু বাথরুমের ভেতরেই লুকিয়েছিল। ববি যখন সন্দেহ নিয়ে বাথরুমের দরজার হাতল ঘোরাতে যাবে, লি ভেতর থেকে সেটা বুঝতে পারে। সে এক ঝটকায় দরজাটা খুলে দেয় আর সে ভারী দরজা গিয়ে পড়ে সরাসরি ববির নাকের উপরে। নাক ফেটে ববির রক্ত পড়তে শুরু করে। এই সুযোগে লি আর রশি সেখান থেকে পালিয়ে যায়। তবে লি বেশি দূর দৌড়াতে পারছিল না, কারণ ছুরির আঘাতে তার পেটের ক্ষত থেকে প্রচণ্ড রক্তক্ষরণ হচ্ছিল। রশি পরিস্থিতি সামাল দিতে তাকে দ্রুত পাশের একটি শপিং কমপ্লেক্সের ভেতরে নিয়ে যায়। অল্প সময়ের মধ্যে ববি তার দলবল নিয়ে সে কমপ্লেক্সে এসে হাজির হয়। ববি চিৎকার করে লোকদের বলতে থাকে, ওরা এর ভেতরেই কোথাও লুকিয়ে আছে, জলদি খোঁজো, ওদের ধরতেই হবে। ববির লোকেরা শপিং কমপ্লেক্সের ভেতরে ঢুকে তল্লাশি করতে শুরু করে। চারপাশেই তখন বড় বড় দোকান। লি আর রশি একটা দোকানের বড় বক্সের পেছনে লুকিয়ে পড়ে। রশি পরিস্থিতি দেখতে একটু সামনের দিকে এগিয়ে যায়। ওদিকে লি কারো পায়ের আওয়াজ শুনতে পায়। বিপদ বুঝতে পেরে সে রশিকে টান দিয়ে নিজের কাছে শক্ত করে জড়িয়ে ধরে। ববির লোকেরা ফ্ল্যাশলাইট দিয়ে পুরো এলাকাটা খুঁজে ফেলে, কিন্তু অন্ধকারের কারণে তাদেরকে দেখতে পায় না। ঝামেলা মিটে গেলে লি রশিকে ছেড়ে দেয়, কিন্তু রশি তাকে একটা মৃদু ধাক্কা মারে। ধাক্কা লাগায় লির ক্ষতস্থানে টান পড়ে যায় এবং সে ব্যথায় চিৎকার করে ওঠে। রশি তখন লিয়ের পেটের ক্ষত দেখে আটকে উঠে বলে, এটা তো অনেকখানি কেটে গেছে, চলো এখান থেকে জলদি বের হতে হবে। কিন্তু লি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলে, আমি তো এখান থেকে নড়ার শক্তিও পাচ্ছি না। রশিও তখন বুঝতে পারছিল না এই অবস্থায় কি করা উচিত। বাইরে তখন ববি পাগলের মতো তাদেরকে খুঁজছে। এমন সময় সেখানে প্যানি আর তার অ্যাসিস্ট্যান্ট গাড়ি নিয়ে এসে পড়ে, কিন্তু ববিকে দেখে তারা বুঝতে পারে পরিস্থিতি খারাপ। তাই গাড়ি না থামিয়ে দ্রুত সেখান থেকে চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু ববি তাদের গাড়িটি দেখে ফেলে এবং তার মনে কিছুটা সন্দেহ জাগে। ওদিকে শপিং কমপ্লেক্সের ভেতরে রশি একটা ফার্স্ট এইড বক্স খুঁজে পায়। সে খুব দক্ষ হাতে লির ক্ষতস্থান পরিষ্কার করে ব্যান্ডেজ করতে শুরু করে। তার হাতের কাজ দেখে মনে হচ্ছিল সে যেন কোনো স্পেশাল ফোর্সের বা এসেন্সের করা ট্রেনিং প্রাপ্ত লোক। লি অবাক হয়ে জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো, আসলে তুমি কে? রশি এড়িয়ে গিয়ে বলে, আমার কথা বাদ দাও, আগে নিজের কথা বলো, তোমার আসল উদ্দেশ্য কি? এত বড় গ্যাংস্টারের অফিসে তুমি একা একা কেন এসেছো? নিশ্চয়ই তোমার পেছনে বড় কোনো পাওয়ার আছে। লি পাল্টা প্রশ্ন করে, তুমি ববির অফিসে কি করছিলে, আগে সেটা বলো। রশি তখন বলে ওঠে, তুমি নাথানের ব্ল্যাক মানির সব সিক্রেট ইনফরমেশন চুরি করতে এখানে এসেছিলে, তাই তো? লি চমকে গিয়ে বলে, তুমি এটা কিভাবে জানতে পারলে? তার মানে তুমিও এই একই জিনিস চুরি করতেই এসেছো? রশি হেসে বলে, যখন আমাদের উদ্দেশ্য একই তাহলে আমরা পার্টনার হয়ে কাজ করতে পারি। লি একটু ভেবে বলে, পার্টনার হওয়া বড় কথা নয়, কিন্তু আমরা কি একে অপরকে আদৌ বিশ্বাস করতে পারবো? এদিকে আমরা প্যানিকে দেখতে পাই। সে ভীষণ টেনশনে গাড়িতে বসে আছে যে লির না জানি কি ক্ষতি হয়ে গেল। ঠিক তখনই সেখানে লি এসে হাজির হয়। লিকে অখ্যাত দেখে প্যানির বুকে যেন প্রাণ ফিরে আসে। সে বলে ওঠে, যাক বাবা, তুমি ঠিক আছো, কিন্তু আমি তো তোমাকে অফিস থেকে চলে যেতে বলেছিলাম, আমার কথা শুনলে না কেন? লি ক্লান্ত গলায় বলে, এখন ব্যাখ্যা করার সময় নেই, নিজের জীবন বাজি রেখে আমি ল্যাপটপের সব ডেটা কপি করে এনেছি। এটা বলে সে প্যানির হাতে পেন ড্রাইভটা তুলে দেয়। প্যানি তখন পেন ড্রাইভটি ল্যাপটপে কানেক্ট করে, কিন্তু স্ক্রিনে যা ভেসে ওঠে তা দেখে দুজনের চোখে কপালে উঠে যায়।
সেখানে কোনো ব্ল্যাক মানির হিসাব ছিল না। পুরো পেন ড্রাইভ ঠাসা ছিল আজে বাজে ভিডিওতে। লি নিজের মাথায় হাত দিয়ে বলে, ধুর, আমি কেমন গাধা, এই ফালতু ভিডিও কপি করার জন্য আমি নিজের জীবন বাজি রেখেছিলাম। অন্যদিকে ববি তখন নাথানকে ফোন করে বলে, বস, আমার অফিসে কে যেন ঢুকেছিল এবং আমার ল্যাপটপ থেকে সব পার্সোনাল ভিডিও কপি করে নিয়ে গেছে। নাথান রেগে চিৎকার করে বলে ওঠে, তুমি থাকতে এসব কিভাবে হলো? তোমার সিকিউরিটি গার্ডটা কোথায় ছিল? নাকি চোরেরা তাদেরকেও চুরি করে নিয়ে গেছে? এখন থেকে আমি তোমার উপরে কিভাবে ভরসা করব? তখন ববির অ্যাসিস্ট্যান্ট ফিসফিস করে বলে, বস, আমার কিন্তু কিনের উপরে সন্দেহ হচ্ছে, হয়তো সে আপনার ব্ল্যাক মানির খোঁজেই এসব করাচ্ছে। নাথান তখন কড়া গলায় নির্দেশ দেয়, তাহলে এখন থেকে কিনের উপর 24 ঘন্টা নজর রাখো। পরের দৃশ্যে দেখা যায় সে মৃত কর্মীর শোকসভা, যেখানে তার ওয়াইফ এবং তার ভাই মিলে লাশের প্রতি শেষ শ্রদ্ধা জানাচ্ছে। ঠিক তখনই সেখানে ডোডো গ্রুপের ডিরেক্টর জেজে এসে হাজির হয়। জেজে সেখানে এসে কান্নাকাটির অভিনয় করতে শুরু করে, কারণ সে তো অলরেডি ওই মৃতকর্মীর মুখ মোটা অঙ্কের টাকা দিয়ে বন্ধ করে দিয়েছে। কিনিয়ে তখন ওই মহিলাকে জেরা করছিল, আপনার হাজব্যান্ডের মৃত্যু যে একটা প্ল্যান্ট অ্যাক্সিডেন্ট, এটা আপনি কেন মেনে নিচ্ছেন? আসল সত্য তো অন্য কিছু। এই ডোডো গ্রুপের লোকেরা কি আপনাকে টাকা দিয়ে মুখ বন্ধ রাখতে বলেছে? ঠিক তখনই জেজে সে কিনিয়াকে থামিয়ে দেয় এবং বলে, তুমি কি জানো না উনি ওনার স্বামীকে হারিয়ে কতটা ভেঙে পড়েছেন? তুমি নিজের স্বার্থের জন্য কেন এই অসহায় মহিলাকে কষ্ট দিচ্ছ? কিনিয়া সোজা হয়ে দাঁড়িয়ে বলে, তুমি কে শুনি? জেজে অহংকার নিয়ে বলে, আমি ডোডো গ্রুপের ডিরেক্টর। কিনিয়া তখন হেসে বলে, ও আচ্ছা, তাহলে তুমিই সেই লোক যে টাকা দিয়ে এই মহিলার মুখ বন্ধ করেছ। জেজে রেগে গিয়ে বলে ওঠে, তোমার চাল আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোমার হাজব্যান্ড মারা যাওয়ার পর তোমার উপরে ঋণের বোঝা এসে চেপেছে, সেটা শোধ করার জন্য তুমি এই পাবলিসিটি স্টান্ট করছো। তোমার আসল উদ্দেশ্য হলো ডোডো গ্রুপের উপরে একটা মিথ্যে দোষ চাপানো, যাতে আমাদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতে পারো। কিনিয়া তীব্র গলার প্রতিবাদ করে বলে, আমি টিনেন ক্ষতিকর গ্যাসের বিষয়ে তদন্ত করছি, আর তোমরা তোমাদের এই প্ল্যান্টে এই বিষাক্ত গ্যাস ব্যবহার করছো। এর মুখোশ আমি সবার সামনে উন্মোচন করেই ছাড়ব। যখন আমি কোর্টে সমস্ত প্রমাণ জমা দেব, তখন বুঝবে আমি কি করতে পারি। এসব বলে কিনিয়া সেখান থেকে চলে যায়। কিনিয়ার এই জেদ দেখে যে কিছুটা ভয় পায়। সে তখন তার বিশ্বস্ত অ্যাসিস্ট্যান্ট এন্ড্রুকে ডেকে বলে, যে কোনো উপায় তোমাকে এই কিনিয়ার কাছাকাছি যেতে হবে এবং তার ক্লোজ হওয়ার চেষ্টা করতে হবে, যাতে ও আমাদের বিরুদ্ধে কি প্রমাণ জোগাড় করেছে তা আগে থেকে জানা যায়। যে এন্ড্রুকে আরও বলে, যে কোনো উপায় কিনিয়ার কাছ থেকে সব প্রমাণ আমাকে হাতিয়ে দেবে। এটা করতে পারলে আমরা পথ থেকে নাথানকে সরাতে পারবো, আর নাথানের সেই রাজকীয় চেয়ারে তখন তুমি বসবে। কিন্তু তাদের এই গোপন ষড়যন্ত্র আড়াল থেকে জিনা শুনতে পায়। যে সেখান থেকে চলে যাওয়ার পর জিনা এন্ড্রুর সামনে এসে জিজ্ঞেস করে, আপনারা দুজন এত গোপনে কি নিয়ে আলোচনা করছিলেন? এন্ড্রু পরিস্থিতি সামাল দিতে বানিয়ে বলে, যে বলছিল কিনিয়ার কাছে ডোডো গ্রুপের বিরুদ্ধে যেসব প্রমাণ আছে সেগুলো নাকি সবই ভুয়া। আমাদের জাস্ট ওই আসল সত্যটা খুঁজে বের করতে হবে। জিনা তখন অতি উৎসাহ নিয়ে বলে, এই তদন্তের কাজে আমিও আপনাকে সাপোর্ট করতে চাই। আমি যদি ভালো পারফর্ম করতে পারি তাহলে কোম্পানি নিশ্চয়ই আমাকে প্রমোশন দেবে। এন্ড্রু মনে মনে হেসে বলে, ঠিক আছে, তুমিও আমার সাথে এই ইনভেস্টিগেশনে জয়েন করো। পরিকল্পনা অনুযায়ী এন্ড্রু আর জিনা গিয়ে কিনিয়ার সাথে ভাব জমায় এবং এক টেবিলে বসে একসাথে লাঞ্চ করতে শুরু করে। ঠিক তখনই কিনিয়ার ফোনে একটা জরুরি কল আসে। কিনিয়া উপাসে থাকা ব্যক্তিকে বলে, আপনার এই রিপোর্টটা খুব সাবধানে রাখুন, কারণ ওই রিপোর্টের মধ্যে টিনেন গ্যাসের সব মারাত্মক ডিটেলস রয়েছে। এ কথা বলে কিনিয়া তার ফোনটি টেবিলের উপরে রেখে ক্যাফের ভেতরে চলে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে এন্ড্রু কিনিয়ার ফোনের স্ক্রিন থেকে ওই নাম্বারটা নিজের ফোনে নোট করে নেয়। এরপর তারা তিনজন মিলে সে ল্যাবরেটরিতে যায় টিনেন গ্যাসের রিপোর্টটি সংগ্রহ করার জন্য। কিন্তু ল্যাবের ফাইনাল রিপোর্ট হাতে পাওয়া মাত্রই কিনিয়া চমকে যায়, কারণ রিপোর্টে পরিষ্কার লেখা ছিল টিনেন গ্যাসে ক্ষতিকর কোনো বিষাক্ত উপাদান নেই। ল্যাবের ইনচার্জ তখন কিনিয়াকে বলে, ম্যাডাম, আমাদের রিসার্চ অনুযায়ী এই গ্যাস সম্পূর্ণ সেফ। সম্ভবত আমাদের অ্যাসিস্ট্যান্ট আপনাকে ভুল তথ্য দিয়েছিল। এটাই আমাদের অফিসিয়াল বা ফাইনাল রিপোর্ট। তখন আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই এন্ড্রু টেবিল থেকে যে নাম্বারটি চুরি করেছিল সেটি সে জেজেকে দিয়েছিল, আর যে ওই ল্যাব ইনচার্জকে মোটা অঙ্কের টাকার লোভ দেখিয়ে রাতারাতি রিপোর্ট সম্পূর্ণ বদলে দেয়। রিপোর্ট দেখে কিনিয়া মারাত্মক টেনশনে পড়ে যায়। জিনা তখন জিজ্ঞেস করে, আপনার কেন মনে হচ্ছে এই সরকারি রিপোর্টটা ভুল? কিনিয়া বলে, হয়তো তোমার এই ডোডো গ্রুপের আসল চেহারা সম্পর্কে কোনো ধারণা নেই। এটা একটা আস্ত প্রতারক কোম্পানি, যারা শুধু নিজের ব্যবসার স্বার্থে সাধারণ মানুষের জীবন নিয়ে খেলছে। এই বলে কিনিয়া রেগে সেখান থেকে চলে যায়। এরপর যে নিজেই সে ল্যাবে আসে।
এবং ইনচার্জকে টাকা দিয়ে আসল ও গোপন রিপোর্টে নিজের জিম্মায় নিয়ে নেয়। সেখানে স্পষ্ট লেখা ছিল টিনেন গ্যাস কতটা ভয়ঙ্কর। আসল রিপোর্ট দেখে যে হেসে বলে, আমি জানতাম নাথান ভেতরে ভেতরে বড় কোনো অপরাধ করছে। এবার আর কেউ তোমাকে বাঁচাতে পারবে না। ল্যাব ইনচার্জ তখন মিনতি করে বলে, স্যার আপনি আপনার ওয়াদা রাখবেন তো? ডোডো গ্রুপ আমাদের ল্যাবের স্পন্সর করবে তো? যে অহংকার নিয়ে বলে ওইসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমি দেখে নেব। অন্যদিকে ডোডো গ্রুপের চেয়ারম্যানের রুমে তার স্ত্রী প্রবেশ করে। সে ড্রয়ারের মধ্যে একটা ডায়েরি খুঁজে পায়। সেই ডায়েরির পাতা খুলতেই তার চোখ পড়ে স্যালোমির একটা ছবির উপর, যে আর কেউ নয়, সে হলো এন্ড্রুর মা। সেখানে একটি দামি আংটি এবং স্যালোমির পুরনো কিছু আইডি কার্ড ছিল। এসব দেখে চেয়ারম্যানের স্ত্রী চমকে ওঠে এবং মনে মনে ভাবে, চেয়ারম্যান এত বছর পার হয়ে যাওয়ার পর এই মহিলার স্মৃতি কেন এভাবে আগলে রেখেছে। ঠিক তখনই সেখানে চেয়ারম্যানের পিএ এসে হাজির হয়। চেয়ারম্যানের স্ত্রী তাকে জিজ্ঞেস করেন, তুমি কি চেয়ারম্যানকে সব সত্যি বলে দিয়েছ? পিএ মাথা নিচু করে বলে, হ্যাঁ, আমি যেহেতু ওনার নুন খেয়েছি তাই ওনার কাছে কোনো কিছুই লুকাতে পারেনি, সব সত্যি ওনাকে জানিয়ে দিয়েছি। চেয়ারম্যানের স্ত্রী রাগে হুমকি দিয়ে বলে, তুমি অনেক বড় ভুল করে ফেলেছ। এর জন্য তোমাকে যে কি পরিমাণ পস্তাতে হবে তা তুমি ধারণা করতে পারছো না। ভীত হয়ে পিএ মজু নামের এক ব্যক্তির সাথে দেখা করে এবং বলে, আমার তোমার সাহায্যের প্রয়োজন। এদিকে চেয়ারম্যানের স্ত্রী জেজেকে ডেকে নির্দেশ দেয়, আমার স্বামী তার সে অবৈধ ছেলেকে খুঁজছে। চেয়ারম্যান যেন কোনোভাবেই তার সে ছেলের খোঁজ না পায়। তার আগেই তোমাকে ওই ছেলেকে খুঁজে বের করে তাকে গায়েব করতে হবে। একই সময় পিএ মোজোকে ভেতরের আসল সত্যটা খুলে বলে। সে বলে, চেয়ারম্যান এবং স্যালোমির একটা সন্তান আছে, কিন্তু কেউ জানে না সে এখন কোথায়। চেয়ারম্যানের স্ত্রী তাকে হন্যে হয়ে খুঁজছে ক্ষতি করার জন্য, তাই সে যাতে ওই ছেলের কোনো ক্ষতি করতে না পারে তার আগে আমাদের যে কোনো মূল্যে তাকে খুঁজে বের করতে হবে। কারণ ছেলেটি যদি চেয়ারম্যানের স্ত্রীর হাতে পড়ে তবে তাকে দুনিয়া থেকে সরিয়ে দেবে। নিজের বাবার কাছে তার সন্তানের ফিরে আসা উচিত। এদিকে কোম্পানির এক মিটিংয়ে চেয়ারম্যান সিন্ডির খুব প্রশংসা করে। সে বলে, সিন্ডি বিজ্ঞাপনে এত চমৎকার অভিনয় করেছে যে যার কারণে আমাদের ডোডো গ্রুপের মার্কেটিং ভ্যালু এবং শেয়ারের দাম অনেক গুণ বেড়ে গেছে। সিন্ডির এই প্রশংসা শুনে নাথানের খুব খারাপ লাগে। সে মনে মনে বলে, এই কোম্পানিতে আমি একমাত্র ছিলাম যে সব গুরুত্বপূর্ণ কাজগুলো করতাম, আর এখন এই সিন্ডি এসে আমার জায়গা কেড়ে নিল। এরপর চেয়ারম্যান ঘোষণা করে, আজকের পর থেকে ডোডো গ্রুপের সমস্ত বিজ্ঞাপনের শুটিং ও প্রমোশনের কাজ সিন্ডি একাই করবে। কিছুক্ষণ পর নাথান, চেয়ারম্যান এবং সিন্ডি একসাথে লিফটের দিকে এগিয়ে যায়। লিফটের দরজা খুলতেই তারা দেখতে পায় ভেতরে এন্ড্রু দাঁড়িয়ে আছে। এন্ড্রু তখন তার বাবার দিকে তাকিয়ে থাকে, কিন্তু চেয়ারম্যান তো আর জানে না যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই ছেলেই হলো তার হারিয়ে যাওয়া সন্তান। চেয়ারম্যান এন্ড্রুকে দেখে কড়া গলায় বলে ওঠে, তুমি কি জানো না এটা ভিআইপি লিফট? একজন সাধারণ কর্মচারী হয়ে তুমি এখানে কি করছো? এন্ড্রু মাথা নিচু করে বলে, আমার ভুল হয়ে গেছে। সে লিফট থেকে বের হতে গেলে চেয়ারম্যান নরম করে বলে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমিও আমাদের সাথে এসো। নিজের বাবাকে এত কাছ থেকে দেখে এন্ড্রু ভেতরে ভেতরে খুব ইমোশনাল হয়ে পড়ে। কিন্তু যখন সে দেখে চেয়ারম্যান তার বাকি ছেলে মেয়েদের খুব ভালোবাসছে তখন এন্ড্রুর বুকটা কষ্টে ফেটে যায়। সে মনে মনে বলে, এই স্নেহ আর ভালোবাসার উপর তো আমারও হক আছে, কিন্তু তিনি আমাকে এত দূরে সরিয়ে কেন রাখলেন? এই তীব্র মানসিক কষ্ট নিয়ে সে ওখান থেকে বিদায় নেয়। পরের দৃশ্যে আমরা দেখতে পাই কিনিয়া, এন্ড্রু আর জিনাকে। তারা একটা লোকাল জেলের ভিতরে এসেছে। কিনিয়া তাদের বলে, এখানে ডোডো গ্রুপের একজন পুরনো কর্মী বন্দী আছে যে টিনেন গ্যাসের সব কালো সত্যি খুব ভালো করেই জানে। আসলে এই লোকের সাথে কাজ থেকে ফেরার পথে আমার স্বামী দুর্ঘটনায় মারা যায়, তাই ওই লোকটির সাথে দেখা করা আমার খুবই জরুরি। একমাত্র ওই আমাদের আসল সত্যটা বলতে পারবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই অভিযানের খবরও জেজের কানে পৌঁছে যায়। জেজে তখন ববিকে ফোন করে সতর্ক করে দেয় যে ওই জেলের কয়েদি যেন মুখ খুলে কোনো সত্যি না বলে। ববি হাসে এবং বলে, আপনি কোনো চিন্তা করবেন না, ওই জেলের ভেতরের গার্ড থেকে শুরু করে কয়েদি সব আমারই লোক, একটা শব্দ ওখান থেকে বাইরে আসবে না। কিনিয়া তখন জেলের ভেতরে গিয়ে ওই কয়েদির মুখোমুখি হয় এবং জিজ্ঞেস করে, তুমি কি আমাকে চিনতে পারছো? তখন ববির লোকদের ভয় কাঁপতে কাঁপতে ওই কয়েদি বলে, না, আমি তো আপনাকে চিনি না, আমি আপনাকে কোনোদিন দেখিও নি। কিনিয়া অবাক হয়ে বলে, মিথ্যা বলো না, তোমার কাছে তো আমার পার্সোনাল নাম্বার সেভ করা আছে, তুমিই তো আমার হাজবেন্ডকে টিনেন গ্যাসের ওই বিপজ্জনক সত্যটা জানিয়েছিলে। প্লিজ আমাকে সব সত্যি বলো, তোমার একটা তথ্যের উপর অনেক নিরীহ মানুষের জীবন নির্ভর করছে। কিন্তু এই কয়েদি এতটাই আতঙ্কিত ছিল যে সে আর একটা শব্দ উচ্চারণ করার সাহস পায় না, কারণ সেখানকার যে সিকিউরিটি গার্ড ডিউটিতে ছিল সে আসলে ববির কাছ থেকে মোটা অঙ্কের ঘুষ নিয়েছে। তাই কয়েদি লোকটি আর কিছুই বলতে পারে না।
সে ফেঁসে যাওয়ার ভয় হঠাৎ করে তীব্র অসুস্থ হওয়ার নাটক করে। তার অবস্থা বেগতিক দেখে জেলের গার্ডরা কিনিয়া, এন্ড্রু আর জিনাকে রুম থেকে বের করে দেয় এবং কয়েদিকে দ্রুত জেলের হাসপাতালে স্থানান্তরিত করে। হাসপাতালের ডাক্তার যখন তাকে দেখছিল তখন ডিউটিতে থাকা পুলিশ অফিসার কিছুক্ষণের জন্য রুমের বাইরে যায়, কিন্তু তাড়াহুড়ো সে নিজের পার্সোনাল ফোনটি টেবিলের উপরেই ফেলে যায়। সুযোগ বুঝে ওই কয়েদি ফোনটি হাতে তুলে নেয় এবং কিনিয়াকে কল করে, কারণ কিনিয়ার নাম্বার তার মুখস্থই ছিল। ওদিকে জেল থেকে কোনো তথ্য না পেয়ে কিনিয়া যখন ফিরে আসছিল ঠিক তখনই তার ফোনে একটি অজানা নাম্বার থেকে কল আসে, কিন্তু কয়েদি লোকটি কিনিয়াকে আসল সত্য বলার আগেই সেখানে ববির গার্ডরা এসে হাজির হয়। সে কয়েদির হাত থেকে ফোনটি কেড়ে নেয় এবং কিনিয়াকে বলে রং নাম্বার। ধরা পড়ার ভয়ে গার্ডরা আর দেরি না করে সরাসরি ববিকে ফোন করে এবং বলে এই সাক্ষী লুকিয়ে কিনিয়াকে কল করার চেষ্টা করছিল। এখন একে নিয়ে কি করব? ববি বলে ওর গল্প এখানে শেষ করে দাও। এক কাজ করো, তাকে আমাদের সিক্রেট কেয়ার স্টোরে নিয়ে এসো। আজ রাতে আমি একটা সাকসেস পার্টি দিচ্ছি, তুমিও চলে এসো। আসলে ববি তার অফিসের এয়ারভেন্ট ঠিক করছিল, যেটা আগের পর্বে লি ভেঙে ফেলেছিল। ববির অফিসে ভেন্ট ঠিক করার জন্য যে মেকানিক এসেছিল সে আসলে অন্য কেউ নয়, বরং প্যানির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। সে কাজ করার বাহানায় অত্যন্ত চতুরতার সাথে ববির অফিসে স্পাই ক্যামেরা সেট করে দিয়ে আসে, যার ফলে প্যানি আর লি বাইরে বসেই ববির অফিসের ভেতরের প্রতিটি মুহূর্ত লাইভে দেখছিল। প্যানি তখন লিকে জিজ্ঞেস করে, একটা কথা বলো তো লি, তুমি কি আসলেই ওই রশি মেয়েটাকে ভরসা করো? লি মাথা নেড়ে বলে না, তবে ওর পেছনে নিশ্চয়ই বড় কোনো মাস্টার মাইন্ড আছে যে ওকে দূর থেকে ইনস্ট্রাকশন দিচ্ছে। তোমার কি মনে হয় সে কে হতে পারে? প্যানি একটু ভেবে বলে, হতে পারে সে অন্য কোনো কর্পোরেট ইন্ডাস্ট্রির গুপ্তচর, আর না হলে হয়তো সে অ্যানা এজেন্সির হয়ে কাজ করছে। তখন প্যানি রশির আসল প্রোফাইল খুঁজে বের করার চেষ্টা করে। লি তখন বলে, আমি ওকে বিশ্বাস করি আর না করি, সে কিন্তু আমাদের কাজে ঠিকই সাহায্য করবে, কারণ আমাদের দুজনের মিশন আর শত্রু একই। পরের দৃশ্যে দেখা যায় লি আর রশি একে অপরের সাথে কথা বলছে। লি রশিকে অফার দিয়ে বলে, আমি ববির অফিসে গোপন ক্যামেরা ফিট করে দিয়েছি, আমি তার লাইভ ফুটেজ তোমাকে দেখাতে পারি, তবে তার বদলে তোমাকে আমাকে একটা সাহায্য করতে হবে। তুমি যেভাবে ববির অফিসে কোনো এক এজেন্টের মাধ্যমে কাজ পেয়েছিলে ঠিক সেভাবে আমাকে ওখানে একটা কাজের ব্যবস্থা করে দিতে হবে। রশি বিরক্ত হয়ে বলে, কাজের ব্যবস্থা করব মানে কি? ববি কি আমার কোনো আত্মীয় নাকি যে আমি বললেই সে চাকরি দেবে? লি হেসে বলে, আরে আমি সেটা বলছি না, আমি বলতে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড পার্সন তোমাকে অফিসে ঢুকতে সাহায্য করেছে তাকে বলো আমাকে যেন একটা সুযোগ করে দেয়, আর তুমি যদি তা না করো তাহলে কিন্তু আমি তোমাকে ওই ক্যামেরার কোনো ফুটেজই দেব না। রশি ভাবে লিয়ের কথা মেনে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই, তাই সে বাধ্য হয়ে বলে, ঠিক আছে, আমি কোনো একটা ব্যবস্থা করার চেষ্টা করছি। ঠিক তখনই সেখানে টিমের এক ছেলে এসে হাজির হয়। সে রশিকে নিয়ে মনে মনে একটু পজিটিভ ছিল। ছেলেটি লি আর রশিকে এভাবে ঘুরতে দেখে সে মনে মনে হিংসায় জ্বলতে শুরু করে। এরপর আমরা ববির অফিসের একটি সিক্রেট ক্যামেরার ফুটেজ দেখতে পাই। ফুটেজে দেখা যায় ববি তার গলায় একটা অদ্ভুত চেন বা মালা পরে আছে, আর সেই লকেটের ভেতরে লুকিয়ে রাখা হয়েছে একটি মিনি হার্ড ডিস্ক, যার মধ্যে ডোডো গ্রুপের সব ব্ল্যাক মানির আসল ডিজিটাল অ্যাকাউন্ট ডিটেলস রয়েছে। কিন্তু ববি ওটা 24 ঘন্টায় তার গলায় পরে থাকে, তাই তার গলা থেকে ওটা চুরি করা প্রায় অসম্ভব। শুধু তাই নয়, ববির রুমে একটি দামি পেন্টিং আছে যার পেছনে একটি অত্যাধুনিক ডিজিটাল লকার রয়েছে, যা কেবল তার নিজস্ব ফিঙ্গারপ্রিন্ট দিয়েই খোলা যায়। আর ওই লকারের ভেতরেই রাখা আছে নাথানের ব্ল্যাক মানির সমস্ত আসল পেপারস আর ডকুমেন্টস। ফুটেজ দেখে লি রশিকে একটা অদ্ভুত আইডিয়া দেয়। সে রশিকে বলে, তুমি যদি কোনোভাবে তাকে নিজের রূপের আগুনে ফাঁসাতে পারো তবে আমরা এক ঢিলে দুই পাখি মারতে পারবো। রশি রেগে গিয়ে বলে, কি সিডিউস? আরে তুমি আমাকে কি ভাবছো? আমি বড়জোর ফাইট করতে পারি। তুমি যদি বলো ববিকে দুনিয়া থেকে সরিয়ে দিতে হবে, আমি এখনই কি তাকে খতম করতে পারবো, কিন্তু এই রূপের জাদু বা ফ্ল্যাটিং করা আমার দ্বারা সম্ভব হবে না। লি তখন তাকে কনফেস করার জন্য বলে, আরে একটু বোঝার চেষ্টা করো, যেভাবে এর আগে মাইকেলকে ধরার জন্য জিনা নিজের জীবন রিস্কে ফেলে ফাঁদ পেতেছিল ঠিক সেভাবেই তোমাকে কাজ করতে হবে। রশি কোনো উপায় না পেয়ে শেষমেশ লির এই অদ্ভুত প্ল্যানে রাজি হয়ে যায়। লি তখন বেশ এক্সপার্টের মতো বলে, তাহলে শোনো, এই মিশনের জন্য তোমাকে একটা মারাত্মক সুন্দর ড্রেস পরতে হবে। এরপর তারা একটি বড় শপিং মলে যায় এবং নিজেদের মিশন অনুযায়ী পোশাক বাছাই করে। লি নিজের জন্য একটা বারটেন্ডারের পোশাক বাছাই করে, কারণ রশির চেনা এক এজেন্টের মাধ্যমে ওই নামি ক্লাবে লির জন্য বারটেন্ডারের কাজের একটা ব্যবস্থা করে দিয়েছে, যেখানে ববি নিয়মিত যাতায়াত করে। ক্লাবে যাওয়ার আগে লি রশিকে রোমান্টিক অ্যাক্টিং শেখাতে শুরু করে। সে বলে, ববি যখন তোমার সামনে আসবে তুমি ঠিক এই অ্যাঙ্গেলে দাঁড়াবে
যাতে সে তোমার দিকে তাকাতে বাধ্য হয়। এরপর তাকে ইমপ্রেস করার জন্য রোমান্টিক এক্সপ্রেশন দেবে। তারপর দেখবে ও তোমার উপরে কেমন লাড্ডু হয়ে যায়। রশিও লির দেখানো পদ্ধতি অনুযায়ী প্র্যাকটিস শুরু করে, কিন্তু সমস্যা হলো রশি যখন চোখ বড় বড় করে রোমান্টিক এক্সপ্রেশন দিতে যায়, তাকে রোমান্টিক দেখানোর বদলে অত্যন্ত ভয়ঙ্কর দেখায়। তখন লি নিজের মাথায় হাত দিয়ে বলে ওঠে, আরে ভাই, তুমি এটা কি করছো? তুমি যদি ববির সামনে এমন ভয়ঙ্কর মুখ করো, তবে সে রোমান্টিক হতে দূরের কথা, ভূত ভেবে তোমাকে ওখানে গুলি করে উড়িয়ে দেবে। লি তাকে আবারও ধৈর্য ধরে শেখাতে শুরু করে। অবশেষে সমস্ত প্রস্তুতি শেষ হয়। তারা দুজন নিখুঁত গেটাপে সেই ক্লাবে গিয়ে পৌঁছায়। ক্লাবে ঢুকেই ববি তার চারপাশ ভালো করে দেখছিল। হঠাৎ লির দিকে চোখ পড়তেই সে থমকে যায় এবং জিজ্ঞেস করে, একে তো আগে কখনো দেখেনি, নতুন মনে হচ্ছে। ববির অ্যাসিস্ট্যান্ট পাশ থেকে বলে, হ্যাঁ বস, ওকে আজকে নতুন জয়েন করানো হয়েছে। লি তখন বসের সামনে মাথা নিচু করে বলে, আমি সততার সাথে আপনার এখানে কাজ করব। লির কথা শুনে ববি বেশ সন্তুষ্ট হয় এবং তাকে বিশ্বাস করে নেয়। এরপর ববির নজর যায় টেবিলে বসে থাকা রশির দিকে। রশি তখন লির শেখানো সমস্ত ফর্মুলা অ্যাপ্লাই করার চেষ্টা করে, কিন্তু কড়া ট্রেনিং পাওয়ার পরেও ফাইটার রশির পক্ষে এই মিষ্টি রোমান্টিক চাউনি দেওয়া সম্ভব নয়। সে আবারও ভুলভাল এক্সপ্রেশন দিতে শুরু করে। ববি রশির এই অদ্ভুত চাউনি দেখে ভয় পেয়ে যায় এবং বিরক্ত হয়ে বলে, আরে এটা কে রে? আমি কি কোনো ভূত যে তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো? আর এটা কি ধরনের ড্রেস পরে এসেছো? জলদি এখান থেকে গিয়ে ড্রেস চেঞ্জ করো, না হলে এখনই চাকরি থেকে লাথি মেরে বের করে দেব। ববি সেখান থেকে রেগে চলে যাওয়ার পর রশি লির উপরে চরম ক্ষিপ্ত হয়। সে রাগে ফুঁসতে ফুঁসতে লিকে বলে ওঠে, দেখেছো তো, তোমার সে সিড ইউজ করার ফ্লপ আইডিয়া, পুরো প্ল্যানটাই ভেস্তে গেল। লি নিজেও বুঝতে পারছিল না যে ববির মতো খামখেয়ালি মানুষকে কিভাবে বাগে আনা যায়। সে তখন বুঝতে পারে ববি অন্য ধাতের মানুষ, সাধারণ মেয়েদের উপরে সে গলে না। সে রশিকে বলে, চিন্তা করো না, আমার কাছে এবার অন্য একটা সলিড আইডিয়া আছে। এ কথা বলে লি ক্লাবের মাঝখানে দাঁড়িয়ে কোনো কারণ ছাড়াই বাচ্চাদের মতো হামাগুড়ি দিয়ে কাঁদতে শুরু করে। লির আচমকা কান্নাকাটি দেখে রশি তো ভয় পেয়ে যায়। সে অবাক হয়ে জিজ্ঞেস করে, আমি তোমাকে কি বললাম যার জন্য তুমি এভাবে বাচ্চাদের মতো কাঁদছো? লি তখন চোখ মুছে ফিসফিস করে বলে, আরে ভাই, এটা কাঁদছি না, এটা হলো আমার নতুন মাস্টার প্ল্যান। ববির সামনে যদি তুমি এভাবে চোখের পানি ফেলো, তবে সে যতই কঠিন মানুষ হোক না কেন, তার মন গলতে বাধ্য। সে তোমার জন্য তার মনে একটা করুণা বোধ করবে। আর সাইকোলজি বলে নারীর প্রতি পুরুষের এই করুণাই একসময় গভীর আকর্ষণের রূপ নেয়। চলো এই সলিড আইডিয়াটা এবার ট্রাই করে দেখা যাক। এরপর রশি গিয়ে ববির সামনে ইমোশনাল হয়ে কান্নাকাটি করতে শুরু করে। ববি তাকে কাঁদতে দেখে বিরক্ত হয়ে বলে, কি ব্যাপার, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? কিন্তু রশির চোখে পানি দেখে ববি রোমান্টিক হতো দূরের কথা, উল্টো প্রচণ্ড রেগে যায় এবং তার অ্যাসিস্ট্যান্টকে ডাক দিয়ে বলে, এই মেয়েকে এখনই পরিষ্কার ভাষায় বুঝিয়ে দাও, কান্নাকাটি করা মেয়ে আমার একদমই পছন্দ না। দ্বিতীয়বার যদি কখনো তোমাকে এখানে কাঁদতে দেখি, তবে কিন্তু চাকরিটাই চলে যাবে। এই অপমান সহ্য করতে না পেরে তারা যখন ক্লাবের বাইরে এসে রশি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না। সে লির কলার চেপে ধরে বলে, খবরদার, এরপর যদি আর কখনো এমন ফালতু আইডিয়া আমাকে দিয়েছ, তবে ববি তোমাকে মারার আগেই আমি তোমাকে মেরে ফেলবো। এরপর থেকে আমি নিজে নিজেই প্ল্যান বানাবো, তুমি শুধু তোমার এই মুখটা বন্ধ রাখবে। রশি সেখান থেকে চলে যাওয়ার পর লি মনে মনে বলতে থাকে, এই মেয়েটা দেখতে একদম নরম সরম, কিন্তু এর শরীরে অসুরের মতো শক্তি কোথা থেকে এলো? পরের দৃশ্যে আমরা দেখতে পাই শহরের রাজনৈতিক মাঠে গিমি নামের এক নেত্রীকে। সে ডোডো গ্রুপের বিরুদ্ধে বিশাল এক নির্বাচনী জনসভার আয়োজন করেছে। সে মাইকে চিৎকার করে সাধারণ মানুষের উদ্দেশ্যে বলতে থাকে, ডোডো গ্রুপের মতো এত বড় ও প্রভাবশালী কোম্পানি আমাদের এই শহর থেকে অবিলম্বে লাথি মেরে তাড়িয়ে দেওয়া উচিত, কারণ এরা শুধু নিজেদের ব্যবসার স্বার্থে সাধারণ মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। তাই এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে আপনারা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। কিছুটা দূরে প্যানি আর নেল ছদ্মনামে এই পুরো নির্বাচনী প্রচারণা দেখছিল। আসলে প্যানি ইতোমধ্যে নেলের সাথে ভালো একটা সম্পর্ক গড়ে তুলেছে, যাতে তার কাছ থেকে ডোডো গ্রুপের ভেতরে কিছু গোপন ইনফরমেশন বের করা যায়। প্যানি নেলকে উস্কে দিয়ে বলে, দিন দিন কিন্তু এই গিমের জনপ্রিয়তা বেড়েই চলছে। সাধারণ মানুষ এখন তাকে অন্ধের মতো বিশ্বাস করতে শুরু করেছে। নেল হেসে বলে, এটা শুধুমাত্রই টাকার জোর। গিমের পেছনে যে ফান্ডিং হচ্ছে তা রোখার জন্য আমাকে এখনই জেজের সাথে কথা বলতে হবে, কারণ জেজে অলরেডি নাথানকে বলে দিয়েছে যে এই নির্বাচনে যত টাকার প্রয়োজন তার ব্যাকগ্রাউন্ড অ্যারেঞ্জমেন্ট করে দেবে। নেইলের এই মন্তব্য শুনে প্যানি তার মনের আসল চালটা ধরে ফেলে। সে বুঝতে পারে নাথান এই রাজনৈতিক নির্বাচনে জেতার জন্য তার সমস্ত ব্ল্যাক মানি বাজারে ছাড়তে চলেছে। প্যানি মনে মনে ভাবে, আমরা যদি এখন এই বিশাল টাকার ট্রানজ্যাকশন করতে পারি, তবে খুব সহজে নিশ্চিত হওয়া যাবে যে
নাথানের সেই ব্ল্যাক মানি আসলে ঠিক কোন জায়গায় লুকিয়ে রাখা আছে। প্যানি এই অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনফরমেশন লির ফোনে মেসেজ করে দেয়। অন্যদিকে জিনা আর এন্ড্রু ছদ্মবেশে সেই হাসপাতালেই কাজ করছে, যেখানে কিনিয়ে একজন মেডিকেল ইনভেস্টিগেটর হিসেবে ডিউটি করছিল। আসলে তাদের মূল উদ্দেশ্য ছিল কিনিয়ের দৈনিক কাজকর্মের উপরে নজর রাখা এবং তার সম্পর্কে আরও তথ্য জোগাড় করা। তারা হাসপাতালের কয়েকজন সাধারণ পেশেন্টের সাথে কথা বলছিল। তখন রোগীরা ক্ষোভের সাথে বলে, আমরা এই কিনিয়া নামের মহিলার মুখও দেখতে চাই না। ও একটা আস্ত ডাইনি, অত্যন্ত খারাপ একজন মানুষ। রোগীদের মুখে কিনিয়ার নামের এত খারাপ কথা শুনে জিনা বেশ অবাক হয়। সে মনে মনে ভাবে এই রোগীদের কথাগুলোর মধ্যে নিশ্চয়ই কোনো ঝামেলা আছে, যেন কেউ তাদের এসব বলতে বাধ্য করছে। এরপর জিনা হাসপাতালের একটি কেবিনে এক ছোট্ট বাচ্চাকে খাবার খাওয়াতে যায়, কিন্তু বাচ্চাটি মুখ ফিরিয়ে নিয়ে বলে, আমি কিচ্ছু খাবো না। ঠিক তখনই সেখানে কিনিয়া প্রবেশ করে এবং জিনাকে নরমভাবে বলে, তুমি এসো জিনা, আমি একে দেখে নিচ্ছি। আসলে এ আর কেউ নয়, ও আমার নিজের মেয়ে। এই সত্যটা জানতে পেরে জিনা বেশ চমকে ওঠে। তখন ওই ছোট্ট মেয়েটি মায়ের হাত ধরে কাঁদতে কাঁদতে বলে, আমি আর এক মুহূর্ত এই পচা হাসপাতালে থাকতে চাই না। আমাকে প্লিজ অন্য কোনো হাসপাতালে নিয়ে চলো। এখানকার সব মানুষ তোমার নামে কত খারাপ খারাপ কথা বলে, এগুলো শুনলে আমার বুকটা ফেটে যায়। মেয়ের কথা শুনে কিনিয়ে অত্যন্ত ইমোশনাল হয়ে পড়ে। সে চোখের পানি লুকিয়ে বলে, জেদ করো না, শুধুমাত্র এখানে তোমার অসুখের আসল ঔষধটা আছে। আমাদের এখান থেকে তোমার পুরো ট্রিটমেন্টটা শেষ করতে হবে। কিছুক্ষণ পর জিনা করিডোরে কিনিয়ার সাথে দেখা করে এবং তার মেয়ের ব্যাপারে জানতে চায়। কিনিয়ে তখন অতীতের এক ভয়ঙ্কর সত্য জিনার সামনে প্রকাশ করে। সে বলে, আসলে বেশ কয়েক বছর আগে আমি ডোডো গ্রুপের মেন রিসার্চ ল্যাবে কাজ করতাম। ঠিক সেই সময় ল্যাবে প্রথমবার টিনেন গ্যাসের একটি মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল, আর তখন এই ফুটফুটের সন্তানটি আমার পেটে ছিল। ওই বিষাক্ত গ্যাসের কারণেই আজ আমার নিষ্পাপ মেয়েটি ক্যান্সারে আক্রান্ত হয়েছে। আমি জানি না সে আর কতদিন এই পৃথিবীতে বেঁচে থাকবে। কিনিয়ে কান্না চেপে রেখে আরও বলে, এখন পর্যন্ত একমাত্র আমি আমার মেয়ের এই মেডিকেল ডকুমেন্টে সই করেছি, যাতে তার মৃত্যুর পর তার মরদেহের সঠিক ময়নাতদন্ত করা হয় এবং এই বিষাক্ত গ্যাসের আসল সত্য আদালতের সামনে আনা যায়। আমি চাই না ডোডো গ্রুপের এই লোভের কারণে আমার মেয়ের মতো আরও কোনো নিষ্পাপ শিশুর জীবন যাক। কিন্তু আমি এটা বুঝতে পারছি না যে বাকি রোগীরা কেন এই ডকুমেন্টে সই করতে রাজি হচ্ছে না। কিনিয়ার এই আকতি শুনে জিনের মনটা গলে যায়। তার মনে শতভাগ বিশ্বাস জন্মাতে শুরু করে যে কিনিয়া কোনো ভুল বা মিথ্যে কথা বলছে না। ডোডো গ্রুপ আসলে এই ক্ষতিকর টিনেন গ্যাস ব্যবহার করছে এবং সে পুরনো লিকেজের ঘটনা একদম সত্যি। তখন কিনিয়ার ফোনে একটা ইমার্জেন্সি কল আসে এবং ওপাশ থেকে জানানো হয় যে তার মেয়ের হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়েছে। খবরটা শোনা মাত্রই কিনিয়া দিশেহারা হয়ে যায়। সে কেবিনের দিকে পাগলের মতো দৌড়াতে শুরু করে। তাড়াহুড়ো করে দৌড়ানোর সময় করিডোরে এন্ড্রুর সাথে তার একটা জোরে ধাক্কা লাগে এবং কনিয়ার পার্সোনাল ফোনটি হাত থেকে নিচে পড়ে যায়। কিনিয়া সেটা খেয়াল না করে দৌড়ে চলে যায়। এন্ড্রু তখন মেঝে থেকে ফোনটি তুলে নেয়। জিনা আর এন্ড্রু লক্ষ্য করে ওই ফোনে বেশ কয়েকটি মিসড কল এসেছে এবং যে নাম্বার থেকে কল করা হয়েছিল সেটা আসলে ডোডো গ্রুপের কেয়ার সেন্টারের অফিসিয়াল নাম্বার। জিনা তখন আর দেরি না করে ফোনটি রিসিভ করে কানে ধরে। আসলে ওপাশ থেকে সে কয়েদি লোকটি ফোন করেছিল, যার সাথে কিনে কিছুদিন আগে জেলে দেখা করতে গিয়েছিল। জেজের আদেশে তাকে জেল থেকে সরিয়ে এখন ডোডো গ্রুপের কেয়ার সেন্টারে বন্দি করে রাখা হয়েছে। লোকটা ওপাশ থেকে আতঙ্কিত গলায় বলে, ম্যাডাম, আমি আপনাকে এই গ্যাসের সম্পর্কে আসল সত্য কথা বলতে রাজি আছি, কিন্তু দোহাই আপনাদের, আমাকে দয়া করে এই নরকীয় কেয়ার সেন্টার থেকে দ্রুত বের করে নিন, না হলে ডোডো গ্রুপের এই লোকেরা আমাকে আজকেই মেরে ফেলবে। লোকটির কথা শুনে জিনা বলে, তুমি একদমই ভয় পেও না, আমরা এখনই সেখানে আসছি। কিন্তু তার কথা শেষ হওয়ার আগেই উপাসের ডাক্তারের দল কেবিনের দরজা ভেঙে ভেতরে ঢুকে পড়ে। বিপদ বুঝতে পেরে ওই সাক্ষী কলটি কেটে দেয় এবং ফোনটি জানালা থেকে বাইরে ফেলে দেয়। জিনা বলে, আমাদের এখনই তাকে বাঁচাতে যাওয়া উচিত। আমার তো এখন মনে হচ্ছে কিনিয়া যা যা বলছিল সবকিছুই সত্যি, কিন্তু এন্ড্রু তো আসলে জেজের লোক। সে জিনাকে আটকে দিয়ে বলে, আরে তুমি কি পাগল হয়ে গেছো? আমাদের কাজ কিনের উপরে নজর রাখা। তুমি দেখলে না কিনের ব্যাপারে সব রোগীরাই খারাপ খারাপ কথা বলছিল। সে একটা স্বার্থপর মহিলা যে নিজের ক্যারিয়ারের জন্য নিজের মেয়ের ফার্মে জোর করে সই করে রেখেছে। কিন্তু জিনা তার সিদ্ধান্ত অটল রেখে বলে, না এন্ড্রু, আমার এখন ডোডো গ্রুপের উপরে তীব্র সন্দেহ হচ্ছে। এসব কথা শুনে এন্ড্রু ভীষণ রেগে যায়। সে বলে, ডোডো গ্রুপ তোমাকে চাকরি দিয়েছে, মোটা অঙ্কের বেতন দিচ্ছে, আর তুমি আজ তার উপরে সন্দেহ করছো। এই বলে এন্ড্রু দ্রুত রুমের বাইরে চলে যায় এবং জেজেকে কল দিয়ে বলে, কিনিয়া যে সাক্ষীর সাথে দেখা করতে গিয়েছিল সে কেয়ার সেন্টারে বসে এখন কিনিয়াকে সব সত্যি কথা বলে দেওয়ার চেষ্টা করছে। জলদি কিছু একটা করুন, না হলে আমাদের সব প্ল্যান ভেস্তে যাবে।
যে এইসব শোনা মাত্রই একটা প্ল্যান করে। সে বলে ওই সাক্ষী যদি নাথানের বিরুদ্ধে কোনো কথা বলে তবে তো আমাদের জন্য সুবর্ণ সুযোগ। তুমি এক কাজ করো, তার কথাগুলো খুব ভালো করে শোনো এবং তাকে আমাদের বসে আনো। আমরা তাকে নাথানের বিরুদ্ধে কোর্টে দাঁড় করাবো, আর নাথান একবার ফেঁসে গেলে তাকে রাস্তা থেকে সরানো আমার বাহাতের খেল। তখন এন্ড্রু বলে ওঠে, কিন্তু ডোডো গ্রুপের হাসপাতালে তো শুধুমাত্র পেশেন্টের ফ্যামিলি মেম্বারদের ঢোকার অনুমতি দেওয়া আছে, আমরা সেখানে কিভাবে ঢুকবো? যে তখন বলে, তবে আইনজীবীদের ঢোকার কোনো বাধা নেই। তুমি এক কাজ করো, আজ রাতেই ছদ্মবেশে ওই উইটনেসের অফিসিয়াল লয়ার সেজে ওই কেয়ার সেন্টারে ঢুকে পড়ো। পরবর্তী দৃশ্যে আমরা ডোডো গ্রুপের সেই কেয়ার সেন্টারকে দেখতে পাই। তখন ডোডো গ্রুপের কেনা এক ডাক্তার তাকে ইঞ্জেকশন দেওয়ার চেষ্টা করছিল যাতে তাকে চিরতরে স্তব্ধ করা যায়। তখন ডাক্তারকে যে কল করে, সে নির্দেশ দেয় ওই উইটনেসের অফিসিয়াল লয়ার এই মুহূর্তে হাসপাতালের বাইরে ওয়েট করছে, এখনই সিরিঞ্জ নামিয়ে রাখো এবং তাদের সাথে গিয়ে দেখা করো। ডাক্তার তো এসব শোনা মাত্রই অবাক হয়ে যায়। সে মনে মনে ভয় পেয়ে যায় যে এই কয়েদির পেছনে আবার এত বড় লয়ার কোথা থেকে এলো। ডাক্তার তড়িঘড়ি করে কেবিনের বাইরে আসে। সেখানে ছদ্মবেশে এন্ড্রু আর জিনা দাঁড়িয়েছিল। তারা নিজেদের লয়ার হিসেবে পরিচয় দেয় এবং বলে, আমরা আমাদের ক্লায়েন্টের সঙ্গে এখনই দেখা করতে চাই। ডাক্তার কোনো কথা না বাড়িয়ে দুজনকে উইটনেসের কেবিনে পাঠিয়ে দেয়। কেবিনের দরজা খুলে জিনা আর এন্ড্রু ভেতরে প্রবেশ করা মাত্রই ওই সাক্ষী চরম আতঙ্কে পিছিয়ে যায়। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলতে থাকে, আপনারা দুজন এখানে কেন এসেছেন? জিনারা ইশারায় বলে, চুপ থাকো, একটা সত্যি কথা বলো তো, ডোডো গ্রুপের এই লোকেরা তোমাকে কেন মারতে চাইছে? যদি তুমি সব সত্যি ঘটনা আমাদের খুলে বলো তবে আমরা তোমাকে এখান থেকে নিরাপদে বের করে নেব। জিনার মুখের আশ্বাস শুনে লোকটি কিছুটা শান্ত হয়। সে দীর্ঘশ্বাস ফেলে বলে, আসলে আমি ডোডো গ্রুপের একজন মেন গবেষক ছিলাম। ল্যাবে কাজ করার সময় যখন আমি প্রথম বুঝতে পেরেছিলাম যে এই গ্যাস সাধারণ মানুষের জীবনের জন্য কতটা মারাত্মক, আমি চুপি চুপি কিনে এবং তার হাজব্যান্ডকে এই পার্সোনাল খবরটা জানিয়ে দেই এবং আমরা একটি লাইভ ভিডিও রেকর্ড করেছিলাম, যে ভিডিওতে আমি এই গ্যাসের সমস্ত ডিটেলস বলেছি। জিনা বলে, তাহলে ওই ফোনটা এখন কোথায় আছে? ঠিক তখনই আমরা ববির সেই অফিসকে দেখতে পাই। ববি তার সেই পেন্টিংটি ওপেন করেছে, আর সেই লকারের ভেতরে রাখা আছে সেই পুরনো স্মার্টফোন, যা আসলে কিনিয়া সে মৃত হাজব্যান্ডের। ওদিকে হাসপাতালের ভেতরে ডাক্তার ববিকে ফোন করে। সে বলে, এই হাসপাতালে দুজন পার্সোনাল লয়ার এসেছে। ববি জিজ্ঞেস করে, লয়ার মানে কি? ওই উকিলদের নাম কি? ডাক্তার ফাইল দেখে বলে, জিনা। নামটা শোনা মাত্রই ববি বলে ওঠে, জিনা নামের কোনো লয়ার নেই। ওদিকে ববির অফিসে লাগানো সে ক্যামেরার মাধ্যমে লি বাইরে বসে সবকিছু দেখছিল। ফোনে ববি ডাক্তারকে চিৎকার করে নির্দেশ দেয় তারা যেন কোনোভাবে ওখান থেকে বের হতে না পারে। ওরা দুজনে গুপ্তচর। এসব শুনে লি আর এক সেকেন্ডও দেরি করে না, সে জিনাকে ফোন করে। কিন্তু ফোনটি রিসিভ করে জিনা বলে, আমি এখন ব্যস্ত আছি। জিনা ফোনটা কেটে দেওয়ার আগেই লি জিজ্ঞেস করে, তোমরা কি এখন ডোডো গ্রুপের কেয়ার সেন্টারে আছো? এ কথা শোনা মাত্র জিনা চমকে ওঠে। সে বলে, তুমি এই কথা কিভাবে জানতে পারলে? লি বলে, এসব জানার এখন আর সময় নেই, যেভাবে পারো ওখান থেকে বেরিয়ে আসো, কারণ ওখানে তোমাদের জন্য চরম মৃত্যুফাত অপেক্ষা করছে। আর এখানেই এই পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, পরবর্তী পার্টটি দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। খুব দ্রুতই ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ।